নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৌভিক লাবণীর চ্যানেলের আরও একটা নতুন দেশ ভ্রমণের ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এতক্ষণে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমরা যাচ্ছি ভিয়েতনামে। তবে আমরা ভিয়েতনাম যাত্রাটা কিন্তু শুরু করেছিলাম মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে। তোমরা যারা কলকাতা থেকে ভিয়েতনাম যাবে বা কুয়ালালামপুর থেকে যাবে তাদের জন্য কিন্তু ভিয়েতনাম যাওয়ার প্রসেস সেম। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন যাই আমরা চেক ইন করাই, কারণ লাগেজ আছে আমাদের সঙ্গে। চেক ইন করে তারপরে ইমিগ্রেশন করব। ইমিগ্রেশন হওয়ার পরে তারপরে এইটা হচ্ছে দানাং এয়ারপোর্ট, ঠিক আছে। তো আমরা এসে গেছি ভিয়েতনামে, অফিসিয়ালি ভিয়েতনাম ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভিয়েতনামে পৌঁছে গেছি। তো মালয়েশিয়াতে আজকে আমাদের শেষ সকাল বলা যেতে পারে। এখন উঠে পড়েছি ক্যাবে, কারণ আমরা যাচ্ছি হচ্ছে কেএল সেন্টার, যেখানে আমরা নেমেছিলাম এয়ারপোর্ট থেকে এসে। সেখান থেকে আমরা আবার বাস ধরবো, ধরে যাবো হচ্ছে এয়ারপোর্ট। বাড়ি যাচ্ছি না, যাচ্ছি একটা অন্য দেশে। কোথায় সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, তো জানার জন্য অবশ্যই ব্লগটা দেখতে থাকো। মালয়েশিয়া একটা ভীষণই মডার্ন সিটি, আর এই মডার্ন সিটির সৌন্দর্য আস্বাদন করে এবার আমরা যাচ্ছি ঐতিহাসিক ঘটনায় পরিপূর্ণ একটা দেশ, যার নাম ভিয়েতনাম। এয়ারপোর্ট আসার জন্য কিন্তু আমরা হোটেল থেকেই ক্যাব হায়ার করে নিয়েছিলাম। তো আমরা আমাদের হোটেল থেকে কুয়ালালামপুর এয়ারপোর্ট টার্মিনাল 2 তে পৌঁছে গেলাম। বিশাল বড় একটা স্ক্রিন দেওয়া আছে, তার কি ফ্লাইট যাচ্ছে সব ইনফরমেশন পাবে। তো এখন যাই আমরা চেক ইন করাই, কারণ লাগেজ আছে আমাদের সঙ্গে। চেক ইন করে তারপরে ইমিগ্রেশন করব। ইমিগ্রেশন হওয়ার পরে তারপরে আমি তোমার সঙ্গে কথা বলবো। চেক ইন প্রসেসটা দেখাই তোমাদের। তো মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে বোর্ডিং পাস কালেক্ট করার জন্য আমাদের থেকে কিন্তু ভিয়েতনামের ভিসা এবং পাসপোর্ট চাওয়া হয়েছিল। তো আমাদের চেক ইন হয়ে গেছে। চেক ইনে কী কী লাগলো সব তোমাদের ইনফরমেশান জানাচ্ছি। আগে ইমিগ্রেশনটা করে নিই, ইমিগ্রেশনটা মেন। ইমিগ্রেশনটা হয়ে গেছে, আমি তোমার সঙ্গে পুরো ইনফরমেশানটা শেয়ার করছি। মালয়েশিয়া থেকে কিন্তু আমরা বাটিক এয়ারলাইন্সে করে গিয়েছিলাম ভিয়েতনামে। মালয়েশিয়ার এই কুয়ালালামপুর এয়ারপোর্ট কিন্তু ভীষণই সুন্দর। ব্যাগেজ আর সিকিউরিটি চেকিং প্রসেস আমাদের সবকিছু কমপ্লিট। এখন আমরা আছি টার্মিনাল 1 থেকে। এখান থেকে আমাদের ভিয়েতনাম যাবার ফ্লাইট। তো যেমনটা সৌভিক তোমাদের বলেছিল যে আমাদের বাটিক এয়ারলাইন্সে এবারে ফ্লাইট আছে ভিয়েতনাম যাওয়ার, তার এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা জানাবো। তো প্রথমেই বলি, বাটিক এয়ারলাইন্সের যে আমাদের ভিয়েতনাম যাওয়ার ফ্লাইট সেটা 3 ঘন্টা লেট। তো আমরা এখন ওয়েট করছি, এছাড়া আর কোনো উপায় নেই। 3 ঘন্টা তো ফ্লাইট লেট, কিছু করার নেই। তার জন্য আমরা বোর্ডিং পাস নেওয়ার সময় কাউন্টারে বললাম যে তাহলে 3 ঘন্টা যে আমাদের ওয়েট করতে হবে, তাহলে আমরা কি করবো, এতক্ষণ আমাদের কিছু স্ন্যাক বা লাঞ্চের ব্যবস্থা করা হোক। তো ওনারা সঙ্গে সঙ্গে, এটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম যে ফ্লাইট যদি লেট করে তাহলে কিন্তু লাঞ্চ বা স্ন্যাক্স এর ব্যবস্থা এয়ারলাইন্সই করে। তো ওনারা আমাদেরকে একটা ভাউচার দিয়েছেন, আমি দেখাবো সেটা। তো সেটা বলাতে ওনারা আমাদেরকে দুজনের জন্য একটা করে ভাউচার দিলেন। তো এই ভাউচারটার জন্য আমাদের হচ্ছে লাঞ্চটা আমরা দুপুরে করতে পারবো, সেটা এয়ারপোর্টের ভিতরে বার্গার কিং হোক বা স্টারবাকস যেখান থেকেই হোক আমরা করতে পারবো, আন্ডার 35 রিঙ্গিট পার হেড। তো এবার বলি মালয়েশিয়া থেকে বেরিয়ে আমাদের ভিয়েতনাম যাওয়ার জন্য কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হলো। যেটা হচ্ছে বোর্ডিং পাস যখন আমরা নিতে গেলাম লাগেজ দেওয়ার সময়,
তখন আমাদের কাছ থেকে টিকিট এবং ভিয়েতনামের ভিসা, ভিয়েতনামে কদিন আমরা থাকছি, প্লাস ভিয়েতনামের থেকে ফেরার সময় আমরা টিকিট কেটেছে কিনা, এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু ওদের কাছে সাবমিট করতে হলো। ওরা একদম ভালো করে, এইরকম আমি কোনোদিন দেখিনি, একদম আঙুল দিয়ে দিয়ে চেক করলো। তো যাই হোক, সেখানটা তো হয়ে গেল, আর কোনো সমস্যা হয়নি। সেখান থেকে বেরিয়ে এবার যেখানে আমরা ব্যাগেজ চেকিং করাই, সেখানে কিন্তু অন্য অন্য জায়গায় যেটা হয়, সমস্ত গ্যাজেটস যা যা থাকে ব্যাগে আলাদা আলাদা করে কম্পার্টমেন্টস করে বের করিয়ে রেখে সেগুলো চেক করাতে হয়। এখানে কিন্তু একেবারেই তা না, এই প্রসেসটা খুবই ইজি। জাস্ট ব্যাগটাকে ওই মেশিনের মধ্যে বসিয়ে দেওয়া হলো, দেন হয়ে গেল ওই কাজটা। আর ইমিগ্রেশনেও কিছুই দরকার পড়েনি, জাস্ট আমরা পাসপোর্ট দিলাম যেরকম হয়, যেহেতু মালয়েশিয়া থেকে আমরা এক্সিট করছি, জাস্ট স্ট্যাম্প দিল, কোনো প্রশ্ন নয় কিছু নয়, আমাদের ওখানে প্রসেস পুরো কমপ্লিট হলো। এইবার ভিয়েতনাম যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লিকেশন থেকে আরম্ভ করে আর যা যা ইনফরমেশন লাগে সবটাই সৌভিক তোমাদেরকে বলে দেবে। তো ভিয়েতনাম যেতে গেলে যেটা আমাদের লাগে সেটা হচ্ছে, সেটা তুমি কলকাতা থেকেই যাও আর যে কোনো দেশ থেকেই যাও, নিয়মটা সব জায়গাতেই সেম। সেটা হচ্ছে ওরা দেখবে হচ্ছে ভিসা। এবার ভিসা প্রসেস কিন্তু খুব ইজি। ভিসার ওয়েবসাইটের লিঙ্ক, ভিসার কিন্তু অনেক স্ক্যাম ওয়েবসাইট আছে যেখানে উল্টোপাল্টা রেট নেয়, তা নয়। অ্যাকচুয়ালি যে অরিজিনাল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা বুকিং করবে। এই 2100 সামথিং টাকা নেয়, আর 3 ওয়ার্কিং ডেজের মধ্যে ভিসা দিয়ে দেয়, ম্যাক্সিমাম 4 ডেজ। 4 ডেজের মধ্যে তোমরা ভিসা কপি নিয়ে ওদের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিয়ে নিতে পারবে। আর ভিসার ব্যাপারে আর কিছু ইনফরমেশন জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করে আমি বলে দেবো। তো ভিসা আমি 3 দিনের মাথায় পেয়ে গেছিলাম। তো এয়ারলাইন্সের এই টিকিটটা আমি অনেক কম প্রাইসে পেয়েছি। আমার পড়েছে ওই 2500 টাকা করে উইথ ব্যাগেজ। কিন্তু আমি অনেক খুঁজেছি, এয়ার এশিয়া পাওয়া যাচ্ছিল 2200, 2400, 2500 টাকাতেও পাওয়া যাচ্ছিল, কিন্তু উইদাউট ব্যাগেজ। এখন এই আমাদের মালয়েশিয়া, কুয়ালালামপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এইসব এলাকাতে ম্যাক্সিমাম কিন্তু এয়ার এশিয়ার প্রচুর দাপট, এমনকি ইন্দোনেশিয়াতেও। হ্যাঁ, সার্চ করলে আগে এয়ার এশিয়া দেখাবে। কিন্তু আমি অনেক খুঁজে পেয়েছি এই ফ্লাইটটা, বাটিক এয়ারে। তো দেখা যাক নতুন ফ্লাইটে উঠবো, নতুন কোম্পানি, কেমন এক্সপিরিয়েন্স হয়। আমাদের ফ্লাইট ছিল তো 10:40-এ, তো এখন ফ্লাইট হয়ে গেছে 1:50-এ। তো এখন কি করবো, একটু ওয়েট করি, এবার বোর্ডিং হোক। বোর্ডিং চালু হলে তোমাদের দেখাচ্ছি কেমন ফ্লাইট, ভেতরটা কেমন, সিট ক্যাপাসিটি কিরকম, সিটের লেগ স্পেস কেমন, সবটাই জানাচ্ছি। আর ইমিগ্রেশনে ভিয়েতনামে কি হলো সেটা অবশ্যই তোমাদের জানাবো। তারপরে ইমিগ্রেশনে কি ইনফরমেশন, কি চাইলো, কি ডকুমেন্ট চাইলো না চাইলো, সবটাই তোমরা দেখতে পাবে। এই যে মালয়েশিয়া এসে তুমি ফ্রিতে এত খাবার পেলে, তো কেমন লাগছে তোমার, একটু বলো। ফ্রি জিনিস কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। ফ্লাইট যদি ডিলে হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু এরকম কম্পেনসেশন ডিমান্ড করবে, কারণ এটা কিন্তু রুলস এর মধ্যে পড়ে। ইন্টারন্যাশনাল ফ্লাইট রুলসে তো এটা অবশ্যই আছে। হয় তোমরা কোনো কিছু কুপন পাবে কিছু কেনার জন্য, বা এরকম তোমরা কিন্তু ফুডের ওপরেও অনেক কুপন পাবে। আর ম্যাক্সিমাম সময় কিন্তু তোমাদের ফ্লাইটের ওপরেও ডিসকাউন্ট দেয়। পরবর্তীকালে তখন তুমি বুকিং করবে কোনো ফ্লাইট, তখন কিন্তু ডিসকাউন্ট কুপন পাবে। তো তোমরা অবশ্যই এটা কিন্তু ডিমান্ড করবে। আর যদি খুব বেশি ডিলে করে, ধরে রাখো হয়তো 5-7 ঘন্টা 10 ঘন্টার উপর ডিলে হয়ে গেছে, তাহলে কিন্তু তোমাদেরকে হোটেলও প্রোভাইড করে। তো সেটা তোমরা কিন্তু একটু মাথায় রাখবে। তো ফাইনালি আমাদের ভিয়েতনাম যাওয়ার জন্য বোর্ডিং কিন্তু স্টার্ট হয়ে গেল। এই হচ্ছে আমাদের ফ্লাইটের ভিতরটা। আর এই বাটিক এয়ারলাইন্সের সাথে কিন্তু এটা আমাদের প্রথম জার্নি। তো 1:40 ছিল আমাদের ফ্লাইটের টাইম। উঠে তো গেছি, কিন্তু এখনো বোর্ডিং হচ্ছে। 1:40 বেজে গেছে। বারবার ভিসা আর বোর্ডিং পাস দেখাতে দেখাতে ক্লান্ত, এবং দুবার গেটও চেঞ্জ হলো, যার জন্য খুবই হয়রান হতে হয়েছে। প্রথমে C13 নাম্বারে গেট ছিল আমাদের, গেট নাম্বার। তো সেখানে গেলাম, বললো চেঞ্জ হয়েছে, বলে আবার গেলাম, আবার গেট নাম্বার চেঞ্জ হয়েছে। তো যাই হোক, আপাতত বসে আছি ফ্লাইটে। আর বললাম যেমন 1:40 বেজে গেছে, এখনো তো
বোর্ডিং হয়েই যাচ্ছে এবং লাগেজও দেখছি এখন আসছে। এই যে এখনো লাগেজ আসছে। 3 ঘন্টা এমনিতেই ডিলে, আরো ডিলে হচ্ছে। তো তুমি এই এয়ারলাইন্সটাকে নিয়ে কি বলতে চাও? ভালো ভালো। ভাউচার দিয়েছে, লাঞ্চ করতে দিয়েছে, আবার কিছু আরো 1 ঘন্টা লেট করো তাহলে একটা হোটেলও নিশ্চয়ই বন্দোবস্ত করে দেবে। এই ফ্লাইটের লেগ স্পেস কিন্তু খুব ভালো, দেখো কতটা লেগ স্পেস, আর সিটও কমফোর্টেবল না? সিটও খুব কমফোর্টেবল, সিটটাও কমফোর্টেবল দিয়েছে। যাই হোক, তো আমাদের ভিয়েতনাম পৌঁছতে কতক্ষণ লাগছে? প্রায় 2 ঘন্টা 25 মিনিট। তো চলো যাওয়া যাক, ভিয়েতনামে গিয়ে দেখা হচ্ছে একেবারে। এখন কলকাতা থেকে ভিয়েতনাম আসার জন্য কিন্তু হ্যানয় এয়ারপোর্টের উদ্দেশ্যে ফ্লাইট চলাচল করছে। কলকাতা থেকে ইন্ডিগো এয়ারলাইন্সে তোমাদের সময় লাগবে 2 ঘন্টা 50 মিনিট। আর ভিয়েতনাম আসার জন্য কলকাতা থেকে ফ্লাইটের ভাড়া লাগছে 13 থেকে 15,000 টাকার মধ্যে সিঙ্গেল জার্নি। অবশেষে আমরা পৌঁছে গেলাম ভিয়েতনামে দানাং এয়ারপোর্টে। তো ব্যাগেজ ক্লেম এইদিকে, এদিকে আসো। তো এবার আমাদের ইমিগ্রেশন হবে ওই যে ওখানে তো ভিডিও করা যাবে না ওই দিকটা। ইমিগ্রেশন কমপ্লিট করি, ইমিগ্রেশন কমপ্লিট করে তোমাদের বলছি কি কি ডকুমেন্ট আছে। এইটা হচ্ছে দানাং এয়ারপোর্ট, ঠিক আছে। তো আমরা এসে গেছি ভিয়েতনামে, অফিসিয়ালি ভিয়েতনাম ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ভিয়েতনামে পৌঁছে গেছি। তো আমরা ডাইরেক্ট কুয়ালালামপুর থেকে দানাং এয়ারপোর্টে এসেছি। এখান থেকেই আমরা যাব হচ্ছে হ্যানয়, হ্যানয় থেকে হোচিমিন সিটি হয়ে আমরা বাড়ি যাব, ঠিক আছে। তো এখানকার নিয়ম যেটা দেখলাম, মানে এখনো পর্যন্ত আমরা এতগুলো দেশ ঘুরেছি, এত স্মুথ ইমিগ্রেশন আমি কোথাও পাইনি। জাস্ট পাসপোর্ট নিল, স্ট্যাম্প মারলো, ছেড়ে দিল, ভিসা দেখলো না, কিচ্ছু দেখলো না, জাস্ট পাসপোর্টটা নিল, স্ট্যাম্প মারলো, এমনকি কোনো আইরিস স্ক্যান নেই, কোনো আঙুলের ছাপ নেই, কিচ্ছু নেই। মানে এত স্মুথ ইমিগ্রেশনে কিচ্ছু জিজ্ঞেস করেনি, ব্যাস ওয়েলকাম টু ভিয়েতনাম। থেকে জাস্ট 10 কিলোমিটারের মধ্যে, এখান থেকে 15-20 মিনিট লাগবে। পাবলিক ট্রান্সপোর্ট এখন যাব না, তার কারণ হচ্ছে আমাদের একটু তারা, যেহেতু আমাদের প্লেন লেট হয়ে গেছে সেই জন্য আমরা এখান থেকে ক্যাব ধরবো। এখানেও গ্র্যাব ইউজ হয়, গ্র্যাব অ্যাপ কিন্তু এই সাউথ ইস্ট এশিয়ার যত কান্ট্রি আছে ম্যাক্সিমাম জায়গাতেই চলে। তো এখানেও গ্র্যাব আছে, আমরা গ্র্যাব দিয়ে বুকিং করব ট্যাক্সি। তার আগে সিম কার্ড তোমাদের দেখাবো, এখান থেকে সিম কার্ডের কী দাম আছে না আছে, তারপরে আমরা বেরিয়ে যাব। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে কোশ্চেন করো, তাহলে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এই সামনে সব সিম কার্ডের শপ আছে, চলো দেখি সিম কার্ডের শপগুলো কি, কোনটা কি প্যাকেজ আছে। আমি তো 6 দিনের মতন থাকবো, তো আমার 1 সপ্তাহের প্যাকেজ হলেই হয়ে যাবে। চলো দেখি কি দাম আছে। এখানে সব থেকে ভালো কোম্পানি কিন্তু ভিয়েটেল, যেমন আমাদের ওখানে এয়ারটেল আছে, এখানে ভিয়েটেল আছে। এদের কিন্তু হোল ভিয়েতনামে সব জায়গায় কভারেজ আছে, খুব ভালো এদের নেটওয়ার্ক কভারেজ এরিয়া। চলো দেখাই। Seven days. 7 days and then this one, $10 to 40,000 Friday. Friday, Friday. Yeah, SIM card pricing, SIM card pricing. Only data pack, data and local only pack. Data or you want local call? No, no, only data. Only data. You take this one, 7 Yes. gigabyte per day. তো তাহলে কি বলছো যে এয়ারপোর্ট থেকে কি সিমটা নেওয়া ঠিক হবে যেরকম আগের দেশগুলোতে হয়েছে? দাম তো অনেক বেশি দেখছি।
বেশি না? অনেক বেশি। অ্যাজ ইউজুয়াল সব সময় দাম তো এয়ারপোর্টে বেশি সব থাকে। জিনিসেরই দাম সবসময় বেশি। তাহলে আমরা বাইরে গিয়ে নিই। ওকে, This is you can call and they are single. সেম প্রাইস এখানেও? সেম প্রাইস। Yeah, this is petrol in here for 10 days. ওকে, Yeah. গেট নাম্বার 2. 2, গেট নাম্বার 2। হ্যালো, ইয়া নাম্বার 2। ওকে ওকে ওকে, সরি। তো এয়ারপোর্ট থেকে তোমরা এক্সচেঞ্জ করাতে পারো মানি, একদম এটিএম সামনেই আছে, প্লাস তোমরা সিম কার্ডও নিতে পারো। কিন্তু তোমরা যেটাই নেবে সেটাই কিন্তু অনেকটা প্রাইস বেশি পড়বে, এটা নর্মাল ব্যাপার। এয়ারপোর্ট থেকে তোমরা যে জিনিসই, মানে সেটা খাবার হোক আর যাই হোক, সব জিনিসেরই প্রাইস বেশি। তো আমি সিম কার্ড এখান থেকে নিচ্ছি না, আমি সিম কার্ড আমার হোটেলের ওখান থেকেই নেব। দেখি কি সিম কার্ড পাওয়া যায়, কতটা ডিফারেন্স হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। যেমন আমরা থাইল্যান্ডে কিনেছিলাম, থাইল্যান্ডে আমি সিম কিনেছিলাম আমরা কিন্তু 7-Eleven থেকে, এখানেও কিন্তু 7-Eleven আছে। তো দেখেছো তোমরা কতটা কমে হয়েছে, মানে 4 ভাগের 1 ভাগ দামে কিনেছি। মানে যেটা এয়ারপোর্টে পাওয়া যাচ্ছিল 299, সেটা আমরা 49 ভারতে কিনেছিলাম থাইল্যান্ডে। যদি না দেখে থাকো ওই ভিডিওটা, তোমরা আই বাটনের উপরে আছে, দেখে নেবে। তো আমরাও এখানেও সেম 7-Eleven থেকেই চেষ্টা করছি সিম কেনার, যদি পাওয়া যায়। তো দেখি আগে হোটেলে যাই। আপাতত এয়ারপোর্টের নেট দিয়ে কাজ চলে যাচ্ছে। আমি গ্র্যাবে বুক করেছি, এই যে 4 মিনিটে আসছে, 4 মিনিট রিমেনিং দেখাচ্ছে। এয়ারপোর্টের নেট দিয়ে তোমরা এই কাজগুলো করে নিতে পারবে। যেমন দেখো আমার এখানে ফুল টাওয়ার, ফুল ওয়াইফাই সিগন্যাল দেখাচ্ছে। তো এবারে দেখা যাক, চলো। তো এখান থেকে আমাদের পড়লো হচ্ছে 75,000 ডং। ভিয়েতনামের কারেন্সি হচ্ছে ডং। ডং কিন্তু প্রচন্ডই কম, মানে 1 লাখ ডং অনুযায়ী ইন্ডিয়ান মানিটা হচ্ছে 340 টাকা। তো এখানে আমাদের ভাড়া পড়ছে হচ্ছে 75,000 ডং। তো 75,000 ডং মানে ওই 200 সামথিং হবে কিছু। তো চলো যাওয়া যাক। আমি কনভার্সন কিছু টাকা করিয়ে এনেছি, বাকি আমি এখানে ক্যাশ তুলবো এটিএম থেকে। তো সেটা দিয়েই আপাতত কাজ চালাবো, চলো। এখানকার লোকরা এত ভালো, দেখো আমার থেকে ব্যাগে ছিনিয়ে নিয়ে চলে গেল, নিয়ে যাবে বলে। তো এই হচ্ছে আমাদের গ্র্যাব। আমরা গ্র্যাব অ্যাপ দিয়ে বুক করেছি, এসে গেছে। এবার আমরা উঠবো, যাব হচ্ছে হোটেল। থ্যাংক ইউ। ভিয়েতনামের কিন্তু রাস্তাঘাট ভীষণই সুন্দর, আর এখানকার ট্রাফিক সিস্টেম কিন্তু ইউরোপিয়ান স্টাইলে। অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে যেমন গাড়ির স্টিয়ারিং ডান দিকে থাকে, ঠিক ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু গাড়ির স্টিয়ারিং থাকে বাঁ দিকে। আর ভিয়েতনামে এসে দেখলাম যে এখানেও কিন্তু গাড়ির স্টিয়ারিং বাঁ দিকে। তো আমাদের ভিয়েতনামে যে রুমে আমরা আছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ভীষণই সুন্দর একটা রুম। এই হচ্ছে, এখানে বেড আছে, এখানে আছে একটা কিচেন, এই যে এখানে দেওয়া আছে নুডলস। আর এত সুন্দর একটা হাওয়া চালাচ্ছে, আর একদম আমাদের রুম থেকেই ব্যালকনি, মানে রুমের ব্যালকনিতে দাঁড়ালেই এই যে হচ্ছে ভিউ। দারুণ না? চাইলে ব্যালকনিতে বসেও একটু রিল্যাক্স করা যেতে পারে। ভীষণ সুন্দর। আর একটু বাথরুমটা দেখাই। আচ্ছা, টিভিও আছে কিন্তু এখানে, টিভিও আছে। একটু বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম।
দারুণ সুন্দর, মানে এই ব্যালকনিটার জন্য না রুমটা আরো বেশি সুন্দর লাগছে। আর এই হচ্ছে বাথটাব। তো ভিয়েতনামের আজকের এই হোটেল রুম থেকেই আমাদের ভিডিওটা শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে কিভাবে আমরা এই ভিয়েতনামের দানাং শহরটাকে এক্সপ্লোর করলাম সেই সমস্ত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। ততক্ষণ সবাই ভালো থেকো আর বেড়াতে থাকো।